পড়া খবরে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আজকে যেভাবে আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেত্রীর ভূমিকা, আগে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিবাদ করতেন, যেভাবে আর কি নাটক বোঝা যেতে পারে করতেন, আজকে কিন্তু ওয়াই চ্যানেলে সেই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে একটা জনজোয়ার দেখা গেছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ফিরে আসতে চলেছে? না, জনজোয়ার দেখুন, জনজোয়ার যেটাকে বলে সেটা কিন্তু আমি দেখতে পাইনি। যদি আপনি একটু ভিডিওগুলো দেখেন ভালোভাবে তাহলে বুঝতে পারবেন। জনজোয়ার মানে হচ্ছে প্রচুর মানুষ যেতে হবে। আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে 2-4 জন নেত্রী ছিলেন। আমি প্রমিনেন্ট নেতা নেত্রীদের মধ্যে নয়না বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেয়েছি, যিনি জিতেছেন। আরেকজন এখানকার বিধায়িকা ছিলেন, প্রাক্তন বিধায়িকা চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়া আমি তেমন কোনো প্রমিনেন্ট ব্যক্তিদের কিন্তু দেখতে পাইনি। জনজোয়ার মানে হচ্ছে কমসে কম 1-2 লাখ মানুষ গেলে তো আপনি জনজোয়ার বলবেন। সেখানে তো 2-3 হাজারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক ছিল না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন শুধুমাত্র অতীতের একটা ছায়া মাত্র। একটা সময় সত্যি তিনি জননেত্রী ছিলেন, আমি অস্বীকার করব না, কিন্তু আজকে দেখুন কেউ তার পাশে নেই। বরং আমি বলবো যে আমরা তো আশঙ্কিত বা আতঙ্কিত ছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর চোর স্লোগান জনতা না দিয়ে ফেলে। তো তীব্র গরমে হয়তো অনেকে ওখানে যাননি। আজকে ফাঁকা ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় গোল দিয়েছেন। কিন্তু আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে আমরা যাব ওখানে বা আরো বড় আন্দোলন তৈরি করার চেষ্টা করেন, তো মানুষ কিন্তু ক্ষুব্ধ হতে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 15 বছর শাসনটা চালিয়েছেন, আজকে দেখুন তার দলটাই ভেঙে যাচ্ছে। যখন আমরা কথা বলছি এবং এই ভিডিও যতক্ষণে রিলিজ হবে ততক্ষণে দলটাই ভেঙে যাবে। 52 জন বিধায়ক অলরেডি সই করে ফেলেছেন যে তারা এই দলে থাকতে চান না। তো মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র অতীতের ছায়া মাত্র। এবং তিনি কেন এই ময়দানে নামলেন, কিসের বিরুদ্ধে নামলেন, এই কিন্তু স্পষ্ট নয় আমার কাছে। ঋতব্রত তো দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পুরো দলটাকে হাইজ্যাক করে ফেলেছেন এবং তিনি কিন্তু স্বীকার করছেন। একটা তার সততা, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা বলতাম সততার প্রতীক বা মনে করতাম, অনেকে মনে করতো। তো পরবর্তীকালে সেটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে দেখুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো অন্তত স্পষ্টভাবে বলছেন, তিনি বলছেন যে দলটাকে আমি হাইজ্যাক করে নিয়েছি, দলটা এখন তার কন্ট্রোলে। তিনি বলে কয়ে একেবারে বিধানসভার অধ্যক্ষের কাছে গিয়ে চিঠি জমা দিয়েছেন চুরির বিষয়ে। একদমই তাই, একদমই তাতে সই আছে। দেখুন, সই জাল করাটা একটা ইটস এ হিউজ ক্রাইম। আজকে ধরুন আপনার যদি সইটা ডুপ্লিকেট হয়ে যায়, আপনার ব্যাংকে যেটুকুন টাকা আছে সেটাও তো সই জাল হলে কেউ তুলে নিতে পারে। আপনার নামে যদি কোনো বাড়ি ঘর দর থাকে সেটাও তো কেউ অন্য নামে রেজিস্ট্রি করে নিতে পারে। সই জাল করাটা একটা বিরাট বড় ক্রাইম, এটা বিরাট বড় অপরাধ। আপনি মনে করুন আজকে সই জাল হয়েছে, সেটা যদি অন্য রাষ্ট্রে কোনো ভারত বিরোধী কোনো কাজে ওই সইটা ব্যবহার হয়, তাহলে ভেবে দেখুন কত বড় অপরাধ হবে এটা। এবং কেউ মানে যার সই সে জানেও না তার সইটা জাল হয়ে গেছে। সে যখন জানতে পেরেছে সে অ্যাকশন নিয়েছে। একজন বিধায়ক কোথায় যাবে সই জাল হলে? অবশ্যই বিধানসভার কাছে যাবে, তার দলের কাছে যাবে। দলের কাছে যখন গেছে, দল বলেছে কিচ্ছু করা যাবে না। তারপরে তিনি বিধানসভায় গেছেন, অধ্যক্ষকে জানিয়েছেন। অধ্যক্ষ কি করবেন? অধ্যক্ষ হেয়ার স্ট্রিট থানায় কমপ্লেন জমা দিতে বলেছেন, সচিব কমপ্লেন জমা দিয়েছেন। তার পরবর্তীকালে সিআইডি তদন্ত হয়েছে। ফলে যা হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ, যা তিনি নিজে করেছেন, যে অপরাধগুলোকে তিনি প্রশ্রয় দিয়েছেন, তার করা কর্মফল এগুলো, আর কিছুই না। স্যার, এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। উনি যে দল ক্ষমতায় আসে সেই দলেরই গুণগান, মানে এবারে কি তাহলে বিজেপিতেও উনি ঢোকার চেষ্টা করছেন? না না, এরা যারা করছেন এরা তো কেউ বিজেপিতে আসছেন না। এরা বলছেন যে আমরা তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি, কিন্তু তৃণমূলটা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই। বিষয়টা বুঝুন। এরা তৃণমূল কংগ্রেসটা করতেন। এরা কেউ বলছেন না আমরা বিজেপি করছি বা বিজেপিতে যেতে চাই। এরা কিন্তু বিজেপিতে লাইন দিচ্ছেন না। এরা তৃণমূল কংগ্রেসটাই করতেন, এরা তৃণমূল কংগ্রেসটাই করবেন, কিন্তু তৃণমূলটা মমতার কাছ থেকে এরা ছিনিয়ে নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যেভাবে দল চালাচ্ছিলেন সেটাকে এরা মেনে নিতে পারছেন না। মমতা অভিষেকের যে মনোপলিটা ছিল দলের মধ্যে অবশ্যই কোন্দল, এবং দলটা কোন্দল শুধু নয়, দলটা কেড়ে নেওয়া হলো। মমতার কাছে এখন কোনো সম্বল নেই। তিনি বিধায়ক হিসেবে পরাজিত, বিধায়ক নন এখন। তিনি প্রার্থী হয়েছিলেন, হেরে গেছেন। এবং কোথায় হেরেছেন? নিজের বাড়িতে কাছেই হেরেছেন, নিজের পাড়ায় হেরেছেন। মেদিনীপুর থেকে এসে একজন তাকে হারিয়ে দিয়েছে, সে মুখ্যমন্ত্রী হয়ে গেছে। এর আগে তিনি মেদিনীপুরে যখন গিয়েছিলেন নন্দীগ্রামে, সেখানে হেরেছেন, হেরে ভূত হয়েছেন, 2বার হেরে ভূত হয়েছেন। তিনি এখন সাংসদও নন, কিচ্ছু নন। এবং তার
ওই 7 কুলে 1 কুলে ঠেকেছে হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস দলটা, সুপ্রিমোর পদটা, সেটাও আর তার কাছে থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রাজনৈতিকভাবে নিঃস্ব হয়ে যাচ্ছেন, রাজনৈতিকভাবে তার যেটুকুন গুরুত্ব ছিল সবটাই শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এর জন্য দায়ী কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত ভালোবাসা, দলকে দল হিসেবে না মনে করে দলকে পরিবারতান্ত্রিক ভাবে চালানো, এটাই হচ্ছে আসল কারণ। দেখুন, আমি অতীতে যদি আপনাকে মনে করাই কয়েকটা ঘটনা, তাহলে দেখুন অতীতে একটা সময় মুকুল রায় তো দলটা তৈরি করেছিলেন, মুকুল রায় দলটার প্রস্তাবক ছিলেন। তো অতীতে মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পূর্ণভাবে বিশ্বস্ত আচরণ করেছিলেন। তারপরেও তিনি দেখলেন, মুকুল রায়ও দেখলেন যে তাকে ধীরে ধীরে সাইড করা হচ্ছে। মুকুল রায় এত ক্ষমতা ছিল যে যত পুলিশ পোস্টিং মুকুল রায় করাতেন, মুকুল রায়কে বলা হতো নাম্বার 2, আজকে যে জায়গায় অভিষেকটা রয়েছেন। তো তারপরে তাকে খর্ব করা হলো। এবং সেই সময়ও দলে আরেকটি লবি ছিল, সেটা হচ্ছে শুভেন্দু বাবুর লবি। শুভেন্দু বাবুর একটা লবি ছিল, সেই লবিতে কাকলি ঘোষ দস্তিদার সহ অন্যান্যরা ছিলেন। আর মুকুল রায়ের একটা লবি ছিল, সেটা বিরাট, তাতে অনেক লোকজনই ছিল। তো মুকুল রায়কে যখন খর্ব করা হচ্ছে, তখন কিন্তু অভিষেককে তোলা হচ্ছে, এবং মুকুল রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সমস্যা চলছে, এবং সেই সময় শুভেন্দু অধিকারীর সঙ্গেও সমস্যা চলছে। শুভেন্দু অধিকারী একমাত্র ব্যক্তি ছিলেন যিনি মাঠ ভরাতে পারতেন। রাজনীতিতে জননেতা বোঝা যায় যে তার কত জনপ্রিয়তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর একমাত্র যিনি মাঠ ভরাতে পারতেন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী, যার ডাকে মানুষ জমায়েত হতো, যার মানুষ বক্তৃতা শুনতে যেত। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মনে করতেন যে আমি উত্তরসূরি হওয়ার যোগ্য এই দলে, আমি দলকে রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি, পরিশ্রম দিয়েছি, অর্থ দিয়েছি, সমস্ত কিছু দিয়েছি, তাহলে আমাকে উত্তরসূরি করা হোক। রাজনীতি আকাঙ্ক্ষা একটা থাকতেই পারে, অন্যায় কিছু না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন, হঠাৎ করে প্যারাশুট লঞ্চ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার আরো বেশ কয়েকজন ভাইপো ছিলেন, আকাশ ছিলেন, আবেশ ছিলেন, কাউকে তিনি আনলেন না। কি কারণে এতগুলো ভাইপো ছেড়ে এই ভাইপোটাকেই যে পছন্দ হলো সেটা আমি জানি না। এবং তারপরে দেখুন হঠাৎ করে একটা নতুন দল তৈরি করলেন, এই কুণাল ঘোষ তৈরি করালো একটা দল যার নাম হচ্ছে যুবা। হঠাৎ করে সেই দলটাকেও ভেঙে দেওয়া হলো, আবার যুবর দায়িত্ব দেওয়া হলো, তারপরে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কৃতিত্ব ছাড়াই এই দলটাকে পুরোটা গ্রাস করে নিলেন, এবং দল চালালেন কিভাবে, কর্পোরেট স্টাইলে দল চালাতে গিয়ে শুধুমাত্র দলটাকে তোলাবাজির একটা মাধ্যম করে তুললেন। আইপ্যাক যতগুলো সরকারি অফিস ছিল সেখান থেকে টেন্ডার কিভাবে হবে, কে কোথা থেকে কাটমানি খাওয়া যাবে সেই বিষয়গুলো দেখতো, নির্বাচন রিগিং করত। পাশাপাশি যাদেরকে বিধায়কের টিকিট দেওয়া হবে, পুরসভা পঞ্চায়েতের টিকিট দেওয়া হবে, কে কত বেশি টাকা দিতে পারবে তাদেরকে টিকিট দিত। দুবার আমরা অতীতে দেখেছি যে প্রার্থী বদল হয়েছে, মানে সকালবেলা একটা প্রার্থী ডিক্লেয়ার হলো, রাত্রিবেলা আর একটা প্রার্থী নতুন তালিকা তৈরি হলো পয়সার বিনিময়। তো এইভাবে করতে করতে তৃণমূলের সমস্ত স্তরের লোকেরা কিন্তু তৃণমূল কংগ্রেসের উপর ক্ষুব্ধ, যার কারণেই আজকে দলটা ভেঙে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন, হ্যাঁ, চুরি দুর্নীতি তো দেখুন, চুরি দুর্নীতি তো তৃণমূলের লোকেরা করেই আজকে এই জায়গায় আছে। চুরি দুর্নীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় দল ভাঙার কারণ না। মমতা বন্দ্যোপাধ্যায় দল ভাঙার কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটাকে চালিয়েছেন, কারো কথা শোনেননি। আজকে দেখুন আরজি করে যখন এত কাণ্ড হচ্ছে আর কি সমস্ত কিছু, সেই সময় শান্তনু সেন বিরুদ্ধাচরণ করেছিলেন, যেভাবে আরজিকরটাকে চালানো হচ্ছিল, আরজিকরের ভিতরে যে সমস্ত দুর্নীতিগুলো হচ্ছিল সেগুলো নিয়ে মুখ খুলেছিলেন, তাকে সাসপেন্ড করে দেওয়া হলো। আজকে দেখুন দলের মধ্যে সই চুরি হয়েছে, আজকে মুখ খুলেছেন ঋতব্রত, সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ঋতব্রতকে কাছে ডেকে তো বোঝাতে পারতেন, ঋতব্রত বলো কি সমস্যা, তুমি তো আমারই দলের বিধায়ক। তো আজকে সেসব না করে কি করছেন, তিনি ভাইপোর প্রেমে এত অন্ধ হয়ে গেছেন, বিশ্বাস করবেন না, নিজের মাও এত ভালোবাসে না, উনি পিসি হয়ে যতটা ভালোবাসেন, আজকে তার জন্য দলটাকে তিনি শেষ করে দিলেন। আর তো কিছু নেই তার কাছে। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুর গিয়ে সেখানে একটা কাণ্ড ঘটেছে আর জনতার একবারে জনরোষের শিকার হয়েছেন। দেখুন, এই বিষয়ে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে সেই 5 জন দেখুন তৃণমূল কংগ্রেসেরই কর্মী। তার পরিবারের লোকেরা বলছে যে তার পরিবারের সদস্য তৃণমূল কংগ্রেসই করে, কি কারণে গ্রেফতার হলো তারা বুঝতে পারছে না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি না জানতেন যে এরকম ঘটনা হতে যাচ্ছে, তিনি তো পুলিশ সিকিউরিটি পান, তা সত্ত্বেও একটা সাংসদ যতটা পেতে পারে ওয়াই ক্যাটাগরি,
তো তা সত্ত্বেও তিনি কি করলেন, তিনি সঙ্গে 10 জন বাউন্সার নিয়ে গেলেন। অর্থাৎ তিনি কোনো না কোনো জায়গা থেকে মনে হচ্ছে যে তিনি জানতেন যে এই ধরনের ঘটনা হতে পারে, কিংবা তিনি হয়তো গোটাটাকে পরিকল্পনা করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন এই ধরনের গন্ডগোল হতে পারে। ঠিক সেই কারণে তার দুদিন পরে অর্থাৎ সোমবার সিআইডির কাছে তাকে হাজিরা দিতে হতো। তিনি সিআইডির কাছে হাজিরা দেওয়াটাকে এড়ানোর জন্য আজকে এই গোটা ঘটনাটাকে করেছেন। এবং আপনি দেখুন এখন স্যালাইন খেয়ে শুয়ে আছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ধর্নায় যাওয়া উচিত ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম্বার 2, তাহলে সে ধর্নায় যাবে না কেন? সে স্যালাইন খেয়ে সে লাল টুসটুস ছেলে নিজের এসি ঘরে শুয়ে আছে। এটা তো হতে পারে না। আজকে এর জন্যই তো দলটা ভেঙে যাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে মন্ত্রিসভা গঠন হলো, পূর্ণ মন্ত্রিসভা গঠন হলো, সেখানে কলিতা মাঝি এদের মতো উনি একজন মন্ত্রী হলেন, মানে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূল আর বিজেপির মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। তৃণমূলে আপনি কত টাকা দিতে পারলেন, সব থেকে বেশি বেশি টাকা বলি লাগাতে পারলে তবে আপনি টিকিটটা পাবেন। আর এখানে দেখুন একজন সাধারণ মানুষ যার মধ্যে বিজেপির মনে হয়েছে যে তিনি সমাজকে পরিষেবা দিতে পারবেন, তিনি রাজনীতিবিদ হিসেবে নিজেকে সফল করতে পারবেন, তিনি যে কোনো সমাজের শ্রেণী থেকে আসুন না কেন সেটা বাধা হতে পারে না। কলিতা মাঝি বাড়ি বাড়িতে কাজ করতেন, মেড সার্ভেন্ট হিসেবে কাজ করতেন, বাড়ি বাড়ি কাজ করতেন। তো তা সত্ত্বেও তার কথাবার্তার ধরন দেখে, তার রাজনীতি করার অভিজ্ঞতা দেখে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং তিনি আগামী দিনে প্রমাণ করবেন তিনি ভালো রাজনীতিবিদ না খারাপ রাজনীতিবিদ, তিনি মন্ত্রী হিসেবে ভালো না খারাপ সেটা তিনি প্রমাণ করবেন আগামী দিনে, আমরা সেটা দেখব। এর আগেও দেখুন বিজেপি অনেক এমন মানুষকে সামনে এনেছে যাদের অর্থনৈতিকভাবে তারা অতটা সফল ছিল না। দেখুন, রাজনীতি করতে গেলে তো অনেক পয়সা লাগে, ভোট লড়তে গেলে অনেক পয়সা লাগে, কিন্তু বিজেপি পার্টি হিসেবে সে ফান্ডটা কিন্তু দেয়। কাউকে পকেট থেকে চুরি দুর্নীতি করতে হবে না বিজেপি করার জন্য। পার্টি আপনাকে যেটুকুন ভোটে লড়ার জন্য দরকার, ম্যান পাওয়ার হতে পারে, অর্থনৈতিক হতে পারে, এটা দেয়। এর আগে চন্দনা বাউরিকে আপনি দেখুন, তিনি তো এখনো রাজনীতিটা করছেন, সফলভাবে করছেন, এবং তিনি আবার জিতেছেন। অর্থাৎ কোনো না কোনো জায়গায় তিনি মানুষকে পরিষেবা দিতে সক্ষম হয়েছেন। কলিতা মাঝিও আগামী দিনে প্রমাণ করবেন যে তিনি চন্দনা বাউরিকেও ছাপিয়ে যেতে পারেন কিনা। এবং আজকে দেখুন উত্তরবঙ্গ থেকে 10 জন মন্ত্রী দেওয়া হয়েছে। উত্তরবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল একটু অন্যরকম চোখে দেখতেন। ওখানে কিন্তু উন্নয়ন হতো না। আপনি দেখুন ওখানকার মানুষের মধ্যে বিভিন্ন কারণে ক্ষোভ বিক্ষোভ ছিল। আজকে 10 জন মন্ত্রী হলে তারা নিজের এলাকাকে, নিজের অঞ্চলকে আরো ভালোভাবে তারা উন্নয়ন করতে পারবেন। এবং বিজেপি 10 জন মন্ত্রী দিয়ে বুঝিয়ে দিল যে তারা উত্তরবঙ্গকে বঞ্চিত রাখতে চায় না। এবং সমস্ত জেলা থেকে, বেশিরভাগ জেলা থেকে কিন্তু রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে মন্ত্রিত্বের মাধ্যমে। তো এটা আবার মনে হয়েছে যে এবারের মন্ত্রিত্ব আগামী দিনে হয়তো বদল হবে, কিন্তু আপাতত যে মন্ত্রিসভা দেখতে পাচ্ছি 41 জনের, তাতে বিজেপি কিন্তু একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করেছে। এবার কে ভালো কাজ করবেন, কে খারাপ কাজ করবেন, সেটা আমরা আগামী দিনে দেখব। কাল থেকে যথারীতি সরকারি স্কুলগুলো খুলেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে বন্দে মাতরমটি গাওয়া হচ্ছে স্কুলে, প্রত্যেকটি স্কুলে, মাদ্রাসাও বাদ নয়। কিন্তু মাদ্রাসায় কয়েকটি জায়গাতে কিন্তু এটার প্রতিবাদ উঠেছে যে এটা ধর্মীয় একটা ভাবাবেগে আঘাত করা হচ্ছে, এরকম ধরনের কথা উঠছে। পুরুলিয়াতেও দেখেছি একটা মাদ্রাসাতে এইভাবে কথা বলছে আর কি। না, বন্দে মাতরম মানে হচ্ছে আমি দেশমাতৃকার বন্দনা করছি। তো সেটা মানে কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত কি করে হতে পারে? এই দেশমাতৃকা, আমি দেশমাতৃকায় তৈরি অন্ন খাচ্ছি, এই মাটিতে যে অন্ন তৈরি হচ্ছে সেটা আমি ভোগ করছি, আমি বেঁচে থাকছি সেটা খেয়ে। আর সেই দেশমাতৃকার গুণগান করলে এমন এই কোন ধর্ম যেখানে আমি দেশকে ভালো বললে, দেশের গুণগান করলে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে? এটা কি কোনো মানুষের ভুল বোঝানো মতবাদ, নাকি সত্যি সত্যি কোনো ধর্মে এরকম মতবাদ আছে? আমার জানা নেই। এবং বন্দে মাতরম এই স্লোগানটা দিয়ে না দেশটা স্বাধীন হয়েছিল। হ্যাঁ, এই এই বন্দে মাতরম বলে লক্ষ লক্ষ মানুষ গুলি খেয়েছিলেন। এই বন্দে মাতরম শব্দটাকে উচ্চারণ করে হাজার হাজার বীর মানুষ বলিদান হয়ে গেছিলেন, ফাঁসির কাঠে ঝুলে পড়েছিলেন। সেটা যদি কারো খারাপ লাগে, প্লিজ আমি তাদের হাত জোর করে বলবো এই দেশটা আপনাদের জন্য নয়। যে দেশে আপনার মনে হয় আপনার ওই ধর্মীয় ভাবাবেগ বা আপনার ভাবাবেগ সুরক্ষিত আছে, আপনি সেই দেশে চলে যেতে পারেন। এই দেশে থাকতে গেলে বন্দে মাতরম বলতে হবে, কারণ এই দেশটা বন্দে মাতরম স্লোগানের উপরেই দেশটা তৈরি হয়েছিল, স্বাধীন হয়েছিল। এই দেশ তো 50 বছর 70 বছরের দেশ না, হাজার হাজার বছরের দেশ। কিন্তু আমরা বর্তমান যে রাজনৈতিক কাঠামোর মধ্যে থাকছি,
পেয়েছি যে রাজনৈতিক কাঠামো, গণতন্ত্র যেটাকে আমরা বলি, এই গণতন্ত্র এই স্লোগানটা দিয়েই আমরা পেয়েছি। তো এই গণতন্ত্র যাদের পছন্দ হচ্ছে না, তারা যে গণতন্ত্র বা যে রাজতন্ত্র বা যে কোনো সোসাইটিতে থাকতে চান, দেশে তো এতগুলো দেশ আছে, ভারত সরকারের কাছ থেকে পাসপোর্ট নিয়ে আপনি চলে যান। এই দেশে থাকতে গেলে এই দেশের সিস্টেম মেনে চলতে হবে। একটা শেষ প্রশ্ন আছে, এই যে হকার উচ্ছেদ হচ্ছে বিভিন্ন রেল স্টেশন থেকে, এটাকে নিয়ে অনেকে বলছে যে এটা খুব অন্যায় কাজ হচ্ছে, তাদেরকে পুনর্বাসন দেওয়া হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। মানে এটা আপনার কি মনে হয়? দেখুন, ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে দেখুন, দীর্ঘদিন ধরে এই সমস্যাটা ছিল। সমস্যা এই কারণে বলছি, আজকে তো হঠাৎ করে এই হকাররা ওখানে বসে যাননি। আমি যতদূর জানি কংগ্রেস আমল থেকে এই সমস্যাটা চলছে, কিন্তু সব থেকে বেশি যেটা আমি সাংবাদিকতা করতে গিয়ে জেনেছি বা আমাদের বড়দের কাছ থেকে শুনেছি, সেটা হচ্ছে যে সিপিএম আসার পর এই জায়গায় জায়গায় এই মোরেলগিরিটা শুরু করেছিল, জায়গায় জায়গায় হকার বসানো। হকারের নাম, হকার মানে কি হচ্ছে, কেউ চলমান ভাবে ব্যবসাটা করবেন, কিন্তু সেটাকে কি করলেন, স্থায়ী দোকানে পরিণত করেছেন হকারদের। তো এই সমস্যাটা সিপিএম এর তৈরি করা, এবং তৃণমূল এই সমস্যাটাকে লালন পালন করেছে। ফলে এটা দীর্ঘমেয়াদী সমস্যা। হঠাৎ করে আপনি দোকান তুলে দিলে সত্যি তো এত মানুষগুলো যাবে কোথায়? এবং এই মানুষগুলোই তো বিজেপিকে ভোট দিয়েছিল, স্বাভাবিকভাবে তাদের একটা ক্ষোভ তৈরি হচ্ছে। এবং সরকারের অবশ্যই মানবিক দিক থেকে ভাবা উচিত। আমি শুনেছি খবরের মাধ্যমে এবং দেখেওছি যে শুভেন্দু অধিকারী বলেছেন যে এত দ্রুত বিনা নোটিশ না দিয়ে এরকম দ্রুতভাবে এটা করাটা, তিনিও তার ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা সর্বরী মুখোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতা নেত্রীদের ক্ষোভ প্রকাশ করতে দেখেছি যে তাদের এলাকায় হঠাৎ হঠাৎ করে এভাবে উচ্ছেদ হচ্ছে। আর রেল, আমার মনে হয় যে এটা কোনো রেলের কোনো মন্ত্রীর নির্দেশ বলে আমার কিন্তু জানা নেই। রেলের বিভিন্ন যারা আধিকারিক আছেন, তারা এই যে সরকারটা বদল হলো এর সুযোগ নিয়ে, যে ডিআরএম হতে পারেন বা অন্যান্য কোনো আধিকারিক, তাদের নির্দেশে এই কাজ হচ্ছে বলে আমি জানতে পেরেছি। তো এটা কোনো রাজনৈতিক নির্দেশে হচ্ছে না, আধিকারিকদের নির্দেশে হচ্ছে। ফলে তবু আমি মনে করি যেহেতু এই রাজ্যের শাসন ব্যবস্থার আওতায় এই কাজটা হচ্ছে, একটু মানবিকতার সাথে, অবশ্যই বিজেপির ঘাড়ে দোস্ত পড়বে, তারা সরকারে আছে, তাদের দিকেই মানুষ তাকিয়ে থাকবে, বা সরকারের দিকেই মানুষ আশা করে থাকে, বা দোষ তাদের ঘাড়েই পড়ে, ভালো হলেও তাদেরই গুণগানটা হয়। সে জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে এই সমস্যাটাকে একটু আলাপ আলোচনার মাধ্যমে কতটা কি করা যায় সেটা দেখা উচিত, এবং কিভাবে এদেরকে রেগুলারাইজ করা সম্ভব, কোনো এদের আলাদা করে ব্যবস্থা করা সম্ভব কিনা, বা অবিন্যস্ত হয়ে যে যার মতন দোকান করেছেন সেটাকে একটা রেগুলারাইজ করে দেওয়া হলো, একটা জায়গায় দোকান করে দেওয়া হলো, সেখান থেকে সরকার যদি মনে করে যেহেতু রেলের জমি, তারা ট্যাক্স নিতে পারে সেখান থেকে। সরকারের আলাপ আলোচনার মাধ্যমে এইভাবে ভাঙচুরটা না করে, কারণ দেখুন প্রচুর টাকা জিনিসপত্র নষ্ট হয়েছে দমদমে, আমরা দেখেছি যে যে হঠাৎ করে যে ভাঙচুর, হঠাৎ বলবো না, নোটিশ দিয়েছিল কিন্তু তবুও তারা সরেননি, বুঝতে পারেননি যে তাদের হয়তো চলে যেতে হয়তো হবে না, এটা ভেবেছিলেন। প্রচুর টাকা জিনিসপত্র নষ্ট হয়েছে গরিব মানুষদের। এটা অবশ্যই সরকারের একটা মানবিক দৃষ্টি থেকে অবশ্যই দেখে এর একটা ব্যবস্থা করা উচিত। অসংখ্য ধন্যবাদ।